আমার জীবনটা এমন ছিল না, কিন্তু কেন এমন হলো জানি না। যাই হোক, আমার যে 13 বছরের বিবাহিত জীবন, তার মধ্যে 2021 পর্যন্ত হাজব্যান্ডের সাথে একসাথে ছিলাম, একটা কমিটমেন্টে ছিলাম। তার মধ্যে যৌবন শুরু হয়েছিল 14 বছর বয়সে, কিন্তু এই যৌবনটা কিভাবে হারাইলো আমি বুঝি নাই। হাজব্যান্ডের সাথে শারীরিক বা মানসিকভাবে কোনো দিনই আমার মিলে নাই। বলতে পারেন যে ছেলের সামনে এখন লাজ লজ্জাহীনভাবে বলতে হচ্ছে আমাদের মাসেও একদিন সম্পর্ক হয় নাই, বা হইতে গেলে 1 সেকেন্ড 2 সেকেন্ড 10 সেকেন্ড। তো একটা প্রধানমন্ত্রীর মেয়েও কেন বিয়ে করে? তার জৈবিক চাহিদা তো থাকে। তো আমার তো 14 বছরে আমার জৈবিক চাহিদা হওয়া দরকার ছিল না। আমার এখন বর্তমান 27 বছর বয়স। যে মেয়েটা ধর্ষিতা হয়েছে বা যে মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে, তার বাবা তাকে বিয়ে করতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। ভিডিও ধারণ করে এলাকাবাসী সবাই এটা জানে পায়। জানার পরে দেখা যায় যে ওই কাশেম ওই সময় ভয়ে বাড়ির থেকে পালা যায় চেয়ারম্যানের কাছে। যখন আমার সাথে এরকমই করতো আচরণটা, হ্যাঁ, আমি মানে কি বলবো, যে ভাইয়া দেখেন, পাও ধরতাম, কানতাম, তাও আমার ছাড়তো না। কত কি তোরই করতে হইব, তোরই করতে হইব, আর তুই আমার হাতে এত সহজে মুক্তি পাবি না, এই লেগে তো তোর দেয় সই নিছি, তোর ফাঁসানের লেগা, এই কথা বলতো। আর যদি এই করতাম যে ছাড়ে না নি করেন, মারতো আমার ওই অবস্থায়। স্ত্রীর অনুপস্থিতিতে নিজ আপন মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করাকালীন সময়ে এক লম্পট পিতাকে আটক করেছে তার প্রতিবেশীরা। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিজ কন্যার সাথে দীর্ঘদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল দেলোয়ার নামে এই লম্পট পিতা। এ বিষয়ে স্থানীয়দের মধ্যে কানাঘুষা থাকলেও বাবা আর মেয়ের মতো পবিত্র সম্পর্ক নিয়ে অনেকেই ছিল সন্দিহান। তবে আজ সকালে দেলোয়ারের স্ত্রী ভিক্ষা করতে বের হলে সেই সুযোগে নিজ মেয়ের সাথেই অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন এই লম্পট পিতা। স্থানীয় এক প্রতিবেশী এমন সময় তাদের ঘরে ঢুকে পড়লে বাবা ও মেয়েকে নগ্ন অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তিনি ডাক চিৎকার দিলে অন্যান্য প্রতিবেশীরা এসে তাদেরকে পাকড়াও করে। মানুষ সবসময় ডাকালি আসে, বাড়িয়ালা কাজ করে লিতে লিতে ওই টাকা আবার বাড়িয়ালা ইটে ওটা কাজ করে, গরিব মানুষ চলে যায়, ওই টাকা মিলিয়ে যায়। যখন লিবার আসি সগনই হতে ওই চ্যাংড়া আসা যাওয়ার বাড়ি থেকে টাকা পয়সা কাজের কারণে যখন আসি সগনই আমাকে একটা প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে তুমি হয়তো আমার ছেলে চাষি বলে ডাকে, তাহলে তার সাথে কি হালে সম্পর্ক হয়, প্রেম হয়। জব দিয়েছি সগনই বলছে তোমাকে কত করাই লাগবে, তখন পারবো না, বলার বাইরে চলে গেছি। যাবার আর মায়ের সাথে ভালো খাতির, সোনার মা যখন আইলো মায়ের বুনু যে এই ঘটনা এইভাবে তোমার বেটা বলেছে, এত বড় কথা। দর্শক যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল। আমাদের এই চ্যানেলটিতে সবসময় নিত্য নতুন এবং লেটেস্ট নিউজগুলো, আপডেটগুলো আপনাদের সবার আগে জানিয়ে দেওয়া হয়। তার জন্য বলছি, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে সবসময় আপডেট নিউজগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। আমার জীবনটা এমন ছিল না, কিন্তু কেন এমন হলো জানি না। যাই হোক, আমার যে 13 বছরের বিবাহিত জীবন, তার মধ্যে 2021 পর্যন্ত হাজব্যান্ডের সাথে একসাথে ছিলাম, একটা কমিটমেন্টে ছিলাম। তার মধ্যে যৌবন শুরু হয়েছিল 14 বছর বয়সে, কিন্তু এই যৌবনটা কিভাবে হারাইলো আমি বুঝি নাই। হাজব্যান্ডের সাথে শারীরিক বা মানসিকভাবে কোনো দিনই আমার মিলে নাই। বলতে পারেন যে ছেলের সামনে এখন লাজ লজ্জাহীনভাবে বলতে হচ্ছে আমাদের মাসেও একদিন সম্পর্ক হয় নাই, বা হইতে গেলে 1 সেকেন্ড 2 সেকেন্ড 10 সেকেন্ড। তো একটা প্রধানমন্ত্রীর মেয়েও কেন বিয়ে করে? তার জৈবিক চাহিদা তো থাকে। তো আমার তো 14 বছরে আমার জৈবিক চাহিদা হওয়া দরকার ছিল না। আমার এখন বর্তমান 27 বছর বয়স। আমার বিয়ে হয়তো 2 বছর, আমার বাচ্চা হয়তো এখন, কিন্তু বাবা মা আমার বিয়ে দিল প্রথমেই জীবনটাকে আমার এলোমেলো করে দিল। যাই হোক, 2021-এ এসে আমি বাবা মা সহ, হাজব্যান্ড সহ ডিসিশন নিলাম যে আমি আর এই সংসারটা করব না, আমার পক্ষে পসিবল না। ঠিক সেই সময় আমার ইচ্ছা ছিল, যেহেতু আমার ছেলেটা আছে, আমি আর কোনোদিন অন্য সংসারও করব না। তখন আমার বাবা মা বললো, বাবা মার রিকোয়েস্ট, হাজব্যান্ডের রিকোয়েস্ট, যে আর 1 মাস সময় দাও। 1 মাসের মধ্যে আমি মানসিকভাবে তুমি যেমন চাও তেমনভাবে তৈরি হবে এবং শারীরিকভাবেও আরও ট্রিটমেন্ট করে সুস্থ হবো। ঘটনাটা রাত 12টার দিকে, 2021 সালের কোনো এক রাতে 12টার দিকে, আমার দিন তারিখ সঠিক মনে নাই। আমার বিয়ে হয়েছিল 2012 সালের 26 অক্টোবর, আর এটা 2021 সালের কোনো একদিন রাতে রাত 12টায় এই ঘটনা। আমার বাবা মা আসে, বাবা মা পাশেই থাকে, আমরা গাজীপুর মৌচা কোনা বাড়িতে থাকতাম, পাশের বিল্ডিংয়ে বাবা মা, বোন ছিল, দুলাভাই ছিল। উঠে আসলো আয়সা, বললো যে ঠিক আছে, একটা সংসার তো এভাবে হুট করে ভাঙা যায় না, যা হয়েছে 1 মাস সময় নাও। সবাই মেনে নিল, আমিও বললাম আচ্ছা ঠিক আছে 1 মাস সময়, কিন্তু এই 1 মাস সে আমার সাথে থাকতে পারবে না, তাকে বাইরে থাকতে হবে। বাইরে থেকে সে যদি 1 মাস পরে এসে পারফেক্ট মনে হয় আমার, তাহলে ঠিক আছে, না হলে ওকে। তখন উক্ত ওই এলাকায় আমি টিচার ছিলাম, ইউনিক স্কুল অ্যান্ড কলেজের টিচার ছিলাম, এবং তখনও আমি একটা কোম্পানির সাথেও জড়িত ছিলাম, আমার একটা স্ট্যাটাস ছিল। তো সে বাইরে যেয়ে থাকবে, সমস্যা নেই। কিন্তু কি হলো, ওই রাতে যায় আমার বাবা মা তাকে শেল্টার দিল, এবং আমার বাবা মা বললো যে তার চিকিৎসা সে করবে, আমার ঘরে থাকবে না, আমার বাবা মায়ের ঘরে থাকবে পাশের বিল্ডিংয়ে। এটা আমার ইগোতে বাঁধলো। আমার ইগোতে বাঁধাতেও বাবা মায়ের সাথে মুখে তর্কাতর্কি হওয়ার পরে আমার বাবা মা আমাকে বটির ভয় দেখালো, যে বটি দিয়ে খুবাই ফেলবে। অ্যান্ড ভাই বুঝেন তো, এত বছরের অত্যাচার বা নির্যাতিত আমি, রাতের পর রাত, দিনের পর দিন অত্যাচারিত।
তো তখন আমি বললাম যে তাহলে আমি থাকবো না বাসায়। এবং বাসা থেকে চলে আসার পরেই আমার ট্যুর অ্যান্ড ট্রাভেল, আমার বিজনেস, আমি ছোট থেকে, আমি ক্লাস 5 থেকে কম্পিউটার জানি এবং আমার কাজের প্রতি নেশা ছিল। আমি কাজ করছি এবং যেহেতু পরিবার থেকে বাইরে আসছি, একটু এলোমেলো লাইফ গেছে। আমি ভুল করছি, পাপ করছি, যাই করি না কেন আমার কাজ এবং বিজনেসে আমি অটল ছিলাম। আমি বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলের অ্যাডমিন ছিলাম, আমার কাছে আইডি কার্ড আছে। এবং পরবর্তী লাইফে এই চলাচলে আমি ডিসিশন নিলাম যে না, আমি সংসার করবো আবারও, কারণ আমার জীবন আছে। সেখানে আমার একজনের সাথে বিয়ে ঠিক হয়। মেয়ের স্বামী মেয়েকে নিচ্ছে না এবং মেয়ের ভাইও নাকি মেয়েকে নিচ্ছে না, তাহলে এই মেয়েটা কি হবে? বিষয়টাই মানে মোবাইলে ভিডিও ধারণ করে। যে মেয়েটা ধর্ষিতা হয়েছে বা যে মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে, তার বাবা তাকে বিয়ে করতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। ভিডিও ধারণ করে এলাকাবাসী সবাই এটা জানে ভাই। জানার পরে দেখা যায় যে ওই কাশেম ওই সময় ভয়ে বাড়ি থেকে পালা যায় চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের ওখানে যায়, চেয়ারম্যান আবার করে কি, উনি আবার ওনার ভাইসটা বা মানে কাশেমের যে ছেলে তার কাছে ওনার বাড়ির জমা রাখে। কিন্তু কাশেমের যে ছেলে শাহজাহান আছে, শাহজাহান আমাকে দিন ডাক দিয়ে বললে যে ভাই এরকম শুনতেছি, এটা কি করা যায়? আমি বললাম সবচেয়ে সুষ্ঠু সমাধান হলো এলাকাবাসী আছে, কারণ সত্য করলে তোর বাবা কয়, মিথ্যা করলে তোর বোন কয়, তোরাই জানো, আমরা জানি না। মেয়েটা তো যা করতেছে সত্য। তা এটার বিষয় হলো এলাকাবাসী তুই বল। কারণ এলাকাবাসীর কাছে বলছিল ঠিক আছে, বলার পরে ওই নিজে আমাদের মুক্তির কাছে পাঠাইছিল। মুক্তির কাছে আসার পরে একটা বসার কথা ছিল, কিন্তু যেই দিন বসার কথা তার আগের দিনই মানে কাশেমকে ওই রাত্রে ভাগা দেয়। ভাগা দেওয়ার পরে পুলিশ আবার উল্টা পুলিশ এনে ওরাই, পুলিশ এনে এলাকার লোকের উপরে একটু হামলা করার ধান্দা করে। তারপরে পরের দিন আমরা মেয়েটা থানায় জমা দেয়, মেয়েটা মামলা করে। তা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এর ন্যায় বিচার চাই, সুষ্ঠু সমাধান চাই। এই মেয়েটা যে একটা লোক নিবে, নেওয়ার মতো লোক নাই। এই মেয়েটা যেন সুষ্ঠু বিচার হয় এলাকাবাসীর পক্ষ থেকে, এটাই আমাদের দাবি। আচ্ছা, এখন খবরটা আমি আপনাদেরকে ঘটনাটা ছোট্ট করে বিশ্লেষণ করতে চাই। সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে আপনারা ফেসবুক এবং অনলাইন জগতে খুব বহুল প্রচারিত হয়ে গেছিল যে বাবা কর্তৃক তার নিজ কন্যা সন্তানকে ধর্ষণ। আমরা আজকে যেটা আরো জানলাম খুব লোমহর্ষক ঘটনা। এই ধর্ষণটা শুধু একবারই নয়, অসংখ্যবার ধর্ষণ করার পর, পাশবিক নির্যাতন করার পরে এই ঘটনাটা যখন মেয়েটা সহ্য করতে না পারে, পরে হচ্ছে পারিবারিকভাবে জানাজানি এবং মারামারি হয় এবং এই ঘটনা অসংখ্য সাক্ষী এবং প্রমাণ রয়েছে। আমরা জানতে পেরেছি গতকালকে কোনো একটা পক্ষ টাকার বিনিময়ে তাদের পাশে দাঁড়িয়েছে এবং এই অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। আমরা জেনে আর বসে থাকিনি, কারণ অন্যায় কখনোই প্রশ্রয় পাবে না এবং অন্যায় কখনোই সমাজে প্রতিষ্ঠিত হবে না, এই জিনিসটা আমরা বিশ্বাস করি। কারণ আমাদের মানবিক বোধ, আমাদের হৃদয় বোধ, আমাদের হচ্ছে যে আন্তরিকতা রয়েছে, সেই আন্তরিকতা থেকে আমরা রশিদ মোটর ফাউন্ডেশন পরিবার এসেছি। এখানে আমাদের ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং নাগেশ্বরী তথা কুড়িগ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জ্ঞানী মানুষ। আমরা বললাম যে সিএনজির জন্য দাঁড়ায় আসছে, জুড়াইন যাবো। এই কথা বলার পরে উনি বলে ঠিক আছে দাঁড়ায় থাকো, গাড়ি পাওয়া যাবে। আমরা আবার ওই জায়গায় দাঁড়ায় আসছি, আর উনি চলে গেছে। আবার কিছুক্ষণ পরে এসে বলতেছে কি, তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো, তোমরা কি করো? তারপর আমি বললাম যে আমি তো পাসপোর্ট করতে দিচ্ছি, আমি বাইরে চলে যাবো। আর আমার বান্ধবী বলছে ভালো চাকরি পেলে করবো। তাই বলছে তোমাদের নাম্বার দিয়ে যাও, তোমরা দুজন তো আমার ছোট বোনের মতো। এই কথা আমাদের দুজনের নাম্বার নিয়ে বাসায় আসছি। 2-3 দিন পরে ফোন দিছে, ফোন দিয়ে আমার বান্ধবীরে বলে তোমরা 2 বান্ধবী আমার বাসায় আসো, তোমাদের চাকরির বিষয়ে কথা বলবো। আর আমি বলতেছি যে মানে ওই বাসায় আসলাম যে এই গোলামবাজার কদমতলি। আসার পরে আমার বান্ধবী বলতেছে আর আমার যে একটা সরকারি চাকরি পাইতে হলে 16-17 লাখ টাকা লাগে, আর আমি তোমার 3-4 লাখ টাকার মধ্যে চাকরিটা পাওয়াই দিমু। এই কথা বলার পরে আমি বলছি আমার তো লাগবো না, আমি তো বাইরে চলে যাবো। বলে যে বাইরে যে যাইবা ওই লোক আমার কাছে আসছে, ভালো লোক, তুমি যাই ভালো জায়গায় থাকতে পারবা, ভালোইতে থাকতে পারবা, তোমার কোনো ক্ষতি হইব না, ওই লোক আমার কাছে আসছে। এই কথা বলার পরে বলছে তুমি আমার ছোট বোনের মতো, তোমার কি ভালো জায়গায় পাঠাবো না, তোমাকে খারাপ জায়গায় দিমু। তারপরে বলতেছে যে তুমি যে পাসপোর্ট করতে দিচ্ছ, ওই যে মেডিকেল করতে হয়, বিদেশ গেলে কত ঝামেলা আসছে না, দৌড়াদৌড়ি কাগজপাতি নিয়ে, তোমরা আমাদের পাশে রুম নাও, তাহলে তোমার লেগে সুবিধা হইব, গাড়ি ভাড়া বাইচা থাকবো, আর মানে দৌড়াদৌড়ি প্রতিদিন এটাই হইব না। পরে আমরা ওনার কথা করা বিশ্বাস করে বলছিল যে আমি ওনার ছোট বোনের মতো। পরে ওনার পাশেই রুম নিছি, বলছিলেন আমি ওনার খালতো বোন আর আমার মা ওনার ছোট আন্টি। ওই বাড়িওয়ালারে বলছে, সবাই জানে যে এরকম খালতো বোন আর হলো খালা। তাই পরে কিছুদিন থাকার পরে উনি বলতেছে কি যে তুমি বাইরে যাবা কি করতে, আমার কাছে একটা ছেলে আছে, উনি তোমার সব কিছু করে দিব, তোমার আর বাইরে যাওয়া লাগবে না। তাই আমি বলছি কি যে আমার এই মানে আমি বিয়ে শাদী করবো না, আমি নিজেরটা নিজেই করবো, আমার এসব কিছু লাগবো না। হ্যাঁ, এই কথা বলার পরে উনি আবার ওর দোকানেরটা যে ছেলে আছে কালাম করে নাম, ওইটা হলো শয়তান 1 নাম্বার। ওরা সব এগুলো ওদের ষড়যন্ত্র, আমি তো জানতাম না, আমি তো বুঝতাম না যে এরকম করে আমার ফাঁসাইব। ওই ছেলে আমার সাদে নিয়ে রাইকা বলতেছে আপু আপনি ওনারে বিয়ে করে ফালান, ওনার কুমিল্লাতে 5 তলা বাড়ি আছে, কাজ চলতেছে, তারপর ঢাকায় 10 কাঠা জায়গা নিচ্ছে কেরানীগঞ্জে, তারপর গাড়ি কিনছে, মানে অনেক যতই আসছে। ওই ছেলে আমাকে বলছে, তখন আমি কাঁদছি যে উনি বলছিল যে আমি ওনার ছোট বোনের মতো, উনি আমার বিদেশ পাঠাইবে, এখন বিয়ের প্রস্তাব দিতে আসছে। হ্যাঁ, সাদে বসে তাই গেল। আমার আম্মুরে বলছে যে অন্য ছেলের কথা, ওই ছেলে শুক্রবারে আসবো আমার দেখতে। তো ওই শুক্রবার চলে গেল, ওই ছেলের কোনো খবর নাই। পরে একদিন হঠাৎ করে আমার আম্মু বাসায় নাই, আর আমরা নিচতলায় থাকতাম,
এই পাশে 2টা ভাড়াটা থাকতো আর এই পাশে আমরা। তো ওই পাশে রুমের ওনারা ছিল না আর আমার আম্মু বাসায় ছিল না। ওই টাইমে উনি আমার ডাইকা নিছে ওনার রুমে, বলে শুনে যাও, কথা শুনে যাও। পরে আমি ওনার রুমে গেছি, বলে বসো। তা উনি খাটে বসে, আমি সোফায় বসে আসছি। আমি বলতেছে আমার কথাগুলো মন দিয়ে শুনো। ঠিক আছে ভাইয়া, তাহলে বলেন। বলতেছে তুমি আমার বিয়ে করো, আমার জেনে যা আছে সব কিছু তোমার দিয়ে দিমু। আমি বলছি ভাইয়া দেখেন আমি বিয়ের দরকার নেই, আমি বাইরে যে আমার নিজেরটা নিজে আমি করবো, কারোটা দিয়ে আমার করার দরকার নেই। এই কথা বলার পরে উনি আমার গায়ে হাত দিছে, আমার সাথে খারাপ আচরণ শুরু করছে। তো আমি বলছি যে আপনি বলছিলেন যে আমি আপনার ছোট বোনের মতো, আপনি বিদেশ পাঠাইবেন, আমার এই কথা বললে যে আনলেন, বিয়ের প্রস্তাব দিলেন, আমি রাজি হইলাম না, এখন আপনি আমার সাথে এরকম করতেছেন কি? আপনি আগেই বলতেন যে আপনি আমার বিয়ে করবেন, এত কিছু দিবেন, তাহলে আমরা যখন জুড়েন ছিলাম তখনই বলতেন, তাহলে আমরা ওইভাবে আসতাম এই জায়গায়। তো বলে কি যে তখন বললে তো তোমরা আসতা না, এই কথা বলে। তো আমি কি কেন আসতাম না, যদি আপনি আমার এত কিছু দিবেন বলছেন আসতামই। বলে না আসতা না, এটা তো তোমার ফাঁসাই নিলাম। হ্যাঁ, এই কথা বলবেন। আমি কি ভাই দেখেন যা করছেন করছেন, আমি আপনার ছোটো বোনের মতো, আপনি আমার ভাইয়ের মতো বলছেন, এতটুকুই থাক। হ্যাঁ, আর আমার এই বিয়ের শাদীর কথা বলবেন না। পরে বলে কি তুই যদি আমার বিয়ে না করস তাহলে তোর মায়ের মারমু, তোর বাইরে মারমু, তোরও মায়েরা ফেলাম, আমার সময় লাগবো না, আমার মারার অভ্যাস আছে। হ্যাঁ, আর আমার জেল খাটার অভ্যাস আছে, এলো কাঁচামরিচ আর এলো পান্তা ভাত, এগুলো বলে। মানুষ সবসময় ডেকে আসে, বাড়িওয়ালা কাজ করে লিতে লিতে ওই টাকা আবার বাড়িওয়ালা ইটে ওটা কাজ করে গরিব মানুষ চলে যায়, ওই টাকা আমি লিয়ে যাই। যখন লিবার আসি সখনই হতে ওই চ্যাংড়া আসা যাওয়ার বাড়ি থেকে টাকা পয়সা কাজের কারণে যখন আসি সখনই আমাকে একটা প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে তুমি হয়তো আমার ছেলে চাষি বলে ডাকে, তাহলে তার সাথে কি হলে সম্পর্ক হয়, প্রেম হয়। যখন জব দিছি সখনই বলছে তোমাকে করাই লাগবে, আমি পারবো না, বলার বাড়িতে চলে গেছি। যাবার মায়ের সাথে ভালো খাতির, সোনার মা যখন আইলো মায়ের বুনু যে এই ঘটনা এইভাবে তোমার বেটা বলেছে, এত বড় কথা। তখন মায়ের বেটাকে বলিছে, ও মায়ের মানে মায়ের বেটা সেই দ্বন্দ্ব ফাঁসাদ হয়েছে। দ্বন্দ্ব ফাঁসাদ হওয়ার পরে তখন আমাকে যা বলছে এই কথা তোমাকে বুঝতে বাজে বলে দেওয়া লাগে, তোমাকে আমি ভালোবাসারই একটা প্রস্তাব দিছি, তা আমি তো মানে নিব না। আমার মানে ছেলে মেয়ে সবাই হয়েছে, খালি মেয়ে বিয়ে দিস না, ছেলেকে বিয়ে দিস না, তাই। তারপরে যখন এইভাবে আসা যাওয়া করতে করতে তখন একদিন আবার ওর মায়ের হাতে খবর দিছে, মানে আমার নম্বর লিছে, যে নম্বরটা লিজের মায়ের হাতে, যে মা তখন কি বলিছে, মাও চলে গেছে আমার বাসা, যে বলছে নম্বরটা হইতে দিয়ে ওর সাথে কিছু করবো না, খালি কথা বলবো। তখন মোবাইল করে তখন আমি বলছি তোমার সাথে আমার কোনো কথা নাই, তোর একই কথা যে না তোমার কথা বলতেই হবে, তো কিসের জন্য তোমার সাথে কথা বলবো, সম্পর্ক গড়ার মতো একটা, সে কিসের জন্য? ওর একই কথা যে তোমাকে আমাকে ভালো লেগেছে, তোমাকে আমি ভালোবাসবো, এই হলো কথা। থামো। তারপরে 3 বছর এইভাবে যখন হলো, একদিন তখন হঠাৎ করে যখন ওর বাসাতে এসে আমার বাড়িওয়ালা টাকা লিবার আসছি, এই জায়গাতেই দাঁড়ায় আসি, এই জায়গাতেই দাঁড়ায় থাকে। এর ভিতর উই হতে এই জায়গাতে আসছি, তখন উই আমার এই জায়গা থেকে ধরে টেনে ওই ওর পাশে ঘর আছে, পাশে ঘর জীবনের প্রথমে ওই জায়গাতেই আমার নষ্ট করে, জীবন প্রথমে। তারপর ওর সাথে যখন শারীরিক সম্পর্ক হয়ে গেছে ওই দিনে, তারপর এই জায়গা কোনো এলা চালাতে আমি কিছু করে পারিনি। ওর ভাবি চিন্তায়, গভীর চিন্তা ভাবি থাকি কি করবো, এইভাবে এত বড় কাম, এটা চিন্তা লাগা হয়, সালপালা আচার আছে। তারপরে উই আমার বাসাত যায় এখন যাই একই কথা যে তোমাকে ভালোবাসা লাগবে, কথা বলা লাগবে। আমি বলছি যে না, এখন তোমার বয়স সাথে ছোটো বয়স, অল্প বয়স হিসাবে তুমি এখন তোমার লাইফ আমি নষ্ট করবো না, আমার তো সংসার আছে, আমি নষ্ট করে পারবো না, ছেলে মেয়ে আছে। আর একই কথা যে না, ওই ছেলে মেয়ের সাথে সাথে আমি তোকে ভালোবাসবো, তাহলে কিসের সত্যি তুই ভালোবাসবো, কিসের সত্য? আর একই কথা যে না, তুই যে ভালো যদি না বাসিস তাহলে এই যে 20 আছে ট্যাঁর করে 20 লিয়া যায়, এরকম পাইপ মানে ওর ভিতর গ্যাস থাকে, ওই গ্যাসের ইয়ে লিয়া যায় বলছে, তাহলে আমার মুখে খাওয়া আছে, তুই যদি নাই একটা খাওয়া আছে। আমি আর ওই জায়গা খাওয়াবার পারিনি, কিন্তু খাওয়া পারিনি না পারে। ওই সেদিনও ওই ঘরতে অবস্থা, কেউ নাই, বাসাত একাই থাকি, শারীরিক সম্পর্ক ওই দিনে করে ওকে আমি দিয়ে পাঠাছি, করলো, চলে আসলো। এরকম হতে হতে 3 বছর 2 দিন করে আমি বাদ দিয়ে দিচ্ছি, তোর সাথে সম্পর্ক করা যাবে না, আমার সংসার আছে, স্বামী আর করে পারবো না বলে ঝাড়া জব দিচ্ছে। আর একই কথা যে না, কারণ বারবার যেবার যাবে সেতবার 20 লিয়া যায়, যতবার যাবে সেতবার 20 লিয়া যায়। এই 20-এর ওলা যখন দিল তখন আমি একটা প্রশ্ন করবো যে তুমি তো আমাকে ভালোবাসছেন, কিসের সত্য, কিসের জন্য তুমি এরকম করবেন? আর সম্পর্কে তোমাকে হেতে মান সম্মান তো আছে, সব বলেছি। তারপর আর একই কথা যে না, তো ভালো লেগেছে, তখন আমি একদিন বিয়ে করবো। বিয়ের প্রস্তাব দিলে তখন আমি বললাম যে বিশ্বাস করি না, এটা কোনো বিশ্বাস নয়। তো বলছি কি করলে বিশ্বাস হবে? তখন বললে ওই তখন প্রশ্ন করলো যে কি এমন করা লাগবে। আমি বলছি তুমি ভাবে দাও কি এমন করা লাগবে, হয়তো জীবন তো তুমি তো 2 দিন এরকম করলেন, আর কতদিন এই ভাবেছিল, আমার সম্ভব নয়। বারবার পিছিয়ে গেছি, কথা শুনেনি। তারপরে লাস্টে যায় আমি বললে যে আমি কোরআন শরীফ সে কসম খামো, তখন বিয়ে করবো। তখন আমি তাহলে অজু করে আসা আমি কোরআন শরীফ সিজে সোয়া আমার কথা দিছে যে আমি কিছুদিন আমার সময় দিলে আমি চাকরির জন্য না দৌড়ে ঝাঁপাই ভাই করবো করে এই কোরআন শরীফ শপথ খেলে। আর আমার কোনো ছেলের সাথে কথা বলবে দিবে না, কোনো কারোর সাথে কারো বাইর যাবার দিবে না, মানে ঘরের বউ যেভাবে হয় সে লাগান করে হক বাধ্য করে হয়, স্বামীর কাছে সুদ পেট দিবে না, স্বামীর কাছে উঠপেট দিবে না, এরকম সেলেন মানে সবার সেরকম করে। তাহলে এতগুলো তো মানে একজন সংসার থেকে এতগুলো কথা কি মানা যায়? এটা হারাম স্বামী লয় মানবো। তারপরে যখন এইভাবে দিন চলতে যখন 2 বছর 1 বছর এইভাবে চলে গেল, যতবার যাবে সেতবার 20 লিয়া যাবে, হানুটাত যাবে, 2 আর খুলবে, ঘরে ঢুকবে, মানে বাসায় কেউ থাকে না, জোর পব্য করে বেশি শারীরিক সম্পর্ক আমার হয়েছে, বেশি জোর করে। তারপরে এরকম হতে ওর সাথে আমার সম্পর্ক জড়া যায়। ওই আমার পিছনে ঘুরে 3 বছর
আর এইভাবে সম্পর্ক শারীরিক সম্পর্ক আমার 8 বছর থেকে এই সম্পর্কটা চলে শুধু বিয়ে করার জন্য বিয়ের একটা উপলক্ষ দেওয়ার জন্য চাকরি পালে তুই বিয়ে করবো ওই কোরআন শরীফ সে যখন ওই আল্লাহর কিরা খায়া যখন পছন্দ তখন আর একটা মনের ভিতরে একটা বিশ্বাস আল্লাহ তার সুযোগ পাইছে এই বিশ্বাস আর আমি পড়ে আসি হতে হতে এখন 8 বছর হয়ে গেছে 8 বছরে হওয়ার পর এইভাবে চলে মানে দ্বন্দ্ব ফাসাদ আমার কাছে হয় তারপরে নানা রকম কথা বলি ওর সাথে আমার ঝগড়া হয় মেলা অবাহিত হয় তারপরে যখন নম্বর ব্যাকলিস্টে থই তখন ওর মায়ের কাছে আসে বলে ওর মাও আমার বাড়িতে যায় যে বলে যে বাবা বলে শোনা বলে হাত ধরি পা ধরি আমার হাতে এবার জোর করে ধরে ওর মাই ধরে বলে যে তুই ব্যাকলিস্ট ফেলে দে তুই আমার বেটার সাথে যা সম্পর্ক সেটাই থো এরকম করিস না তুই যা যা চাবে তাই দিবে তারপরে ওর মায়ের ভেবেছে না কি এমন আমার দিবে গরিব মানুষ আমরা কি এমন দিবে লাস্টে যায় তুই কি লিবু তারপরে ওর মায়ের সোনারুলি তারপরে কানের জিনিস আমাকে 2 মাসের তেলিয়ে যা আমাকে দিছে এখন 8 বছর সম্পর্ক কিন্তু শারীরিক সম্পর্ক 8 বছর থেকে হইতে যখন হয়তো বাইরে যায় আসে তাই করে যা বলে তাই আমাকে শোনালে না হলে আমার বাড়ি ভাত চাউল করবে নাহলে 20 লিয়ে যায় আমাকে খাবে ও খাবে কিন্তু আমি বলে আমার স্বামী সন্তান সবাই আছে কিন্তু আমি তো খাবো না আর তোর কেউ না তুই খা আমার প্রশ্ন তুই খা মানে যাইরা বলে বলিস তুই খারে যাইরে আমি খামো কেন এইভাবে যখন হয় না বিশারি মানে ওই না হলে 50 এই 8 বছরের ভিতরে 50 বার বিশারি এখনো আমার বাসার যা দেখো এত বড় যে গ্যাসের পাইপ ওই পাইপ এখনো আমার বাসাতে আছে এখনো ওই 20 লিয়ে আজকেও গেছে না কি বলছে ওরা থেকে ফোন দিছে 2 বার 3 বার ধরিয়েছি ধরে আমি যাইরা এসে মেলা করে গেলেছি তারপরে মেলা করে গেলেছি গেলানোর পরে থিয়ে দিছি তুই মনে তুই থাকা মানে আমার থাকবে দাঁড়ে এই সম্পর্ক জড়াবো না তুই সব মিথ্যা কথা বলিস আর পারছি না এগুলো করার জন্য আজকে ওই বাসা তালছে আর কালকে থেকে আমার কথা হয়নি সকালে হয়েছে রাতে ফোন দিছে স্বামী আছে লক করে থিছি তারপরে সকালবেলা ফোন দিয়ে 2 বার 3 বার কল দিছে ধরে খালি বলছে জায়রাতুল্লাহ খান জায়রার আমার প্রয়োজন নাই তোমার জীবনটা তুই ধ্বংস করলো এই বলে অফ করে থিছি ওই বেলা 8:30টার দিকে বাইক চালাইছে বাইতে এসে মা পুষিছে মা মানে প্যান্ট খুলিছে প্যান্ট খোলার সাথে সাথে মা পুষে মা বলছে কোটে যাতো তো নাজর কাছে মানে নাজ না বলছে নাজর কাছে যাচ্ছি এই বলিছে এদিকে আমি জানি না যে বাইক পুষা গেছে আমার কথা হয়েছে সকালবেলা সাথে গেলা হয়েছে এর ভিতর যায় ওই যে আমার দরজা লাগাতে পানি তুলে আমি গোসল করেছি গোসল করতে ওই যায় ওই সিটকির ভিতরে 2 লোক হয়তো বাইক গেলে বুঝা পারলেনি ওই সিটকি এই লোকটা খুলতে বেটার বউ আছে আচ্ছা সওয়াল আছে বলো তো ওই সওয়ালে দরজা তালছে যে কিসের জন্য তুমি দরজা খুলছো তুমি হেঁটো তুমি কিসের জন্য দরজা খুলেছে নেবে দূর করে তখন বলতে তোমার শাশুড় করতে বলেছে গোসল করতে তুমি সরে যাও থেকে বারান বারান এভাবে যখন বেটার বউ যখন বলেছে সঙ্গে সঙ্গে ওই না আসা আমার মানে গোসল করা হয়ে গেছে খালি আমার গাঁত একটা পরনের জিনিস আসলো সকলে ওই জায়গা তুমি যা আইটা ধরে ওটি হাসতে করে এই জায়গাতে একটা কামড় মারিছে এটা একটা কামড় মারিছে পিছনে একটা ঘুষি মারিছে তুই কাল থেকে ফোন তুই ধরলু না কেন তুই হাঁক মারা ফেলবো এসে তুই ভালোবাসি তুই কাকু হবার দিব না মানে বিভিন্ন রকম করেছে দেখেন করার পর যখন ওই সিস্টেমে আমাকে আর কি উলঙ্গ করেছে ওই জায়গাতে করোনা উলঙ্গ করে তখন আমি এই জিনিসটা টানা তুলেছি সঙ্গে সঙ্গে বুকের কাপড় দিয়ে আমি এক লাভ দিয়ে ঘর গেছি বেটার বউ